আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পিতৃতুল্য শিক্ষক এবং অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী স্যার, আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক চিন্তাবিদ বুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান, আমাদের মাঝে উপস্থিত আছেন ডেইলি স্টার পত্রিকার মাননীয় সম্পাদক মাহফুজ আলম, আছেন কবি এবং গবেষক ইমরান মাহফুজ। এছাড়া সবচেয়ে যাদের উপস্থিতি আমাকে আনন্দিত করে, আমি দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আছে এবং খুলনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছে, তাদের জন্য এই অনুষ্ঠান। এছাড়া খুলনা নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের আমি এখানে দেখতে পাচ্ছি। প্রায় খুলনার সমস্ত সাংস্কৃতিক সংগঠনের প্রধানেরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন পেশাজীবী নেতা এখানে উপস্থিত আছেন, তরুণ প্রবীণ মিলিয়ে অনেক সাংবাদিক আজকে উপস্থিত আছেন। আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের কালচার ও বর্তমান বাংলাদেশ। বাংলাদেশের কালচার মূলত একটা বইয়ের নাম, আবুল মনসুর আহমদ এই বইটা লিখেছেন। এই বইটার নাম একটা সময় ছিল পাক বাংলার কালচার। পাক বাংলার কালচার বইটা পরবর্তীকালে আরও দুটো প্রবন্ধ যুক্ত করে, বাংলাদেশ যখন স্বাধীন হয় তারপরে আরও দুটো প্রবন্ধ যুক্ত করে এই বইটার নাম করা হয়েছে বাংলাদেশের কালচার। এই বইয়ের যতগুলো প্রবন্ধ, প্রায় 10টির মতো প্রবন্ধ আছে, প্রত্যেকটা প্রবন্ধেই নানাভাবে কালচার কথাটা এসেছে। এমনকি এই বইয়ের যে প্রথম প্রবন্ধ, সেই প্রবন্ধেরও শিরোনাম বাংলাদেশের কালচার। এই বইয়ে নানাভাবে কালচার কথাটা আসার কারণ সম্ভবত এই যে কালচার একটি জটিল বিষয় এবং কালচার কথাটার বাংলা করাটা অত্যন্ত দুরূহ। একটা সময়ে কৃষ্টি শব্দটা ব্যবহার করা হতো এবং 19 শতকের শেষ দিকে আমি বলবো পরিকল্পিতভাবেই কালচার শব্দের বাংলা হিসেবে সংস্কৃতি কথাটাকে প্রবর্তন করা হয়েছে। কিন্তু সংস্কৃতি কথাটা দ্বারা কালচার কথাটার আসলে সবটা বোঝা যায় না। এটার মীমাংসা করতে গিয়ে আবুল মনসুর আহমদ তার বইয়ের ভিতরে বলেছেন যে ব্যষ্টির যা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, এরকম বহু ব্যষ্টির সমষ্টির গড়ই হচ্ছে কালচার। অনেকে কালচার এবং সভ্যতাকে এক করে ফেলেন। আবুল মনসুর আহমদ কালচার এবং সভ্যতাকে এক মনে করেননি। তিনি বলেছেন যে কালচারের ধারক হচ্ছে পাড়াগাঁ। কালচার এবং সভ্যতার মধ্যে সীমারেখা টেনে কৃষ্টি এবং ধর্মের ভেতরে সীমারেখা নির্ধারণ করে, নির্দিষ্ট করে দিয়ে তিনি বলেছেন যে বৈচিত্র্য অপরিহার্য। 21শে ফেব্রুয়ারিকে তিনি বলেছেন যে এটি বিপ্লব, যে কথাটার মর্মার্থ হলো যে জাতীয় নিজস্বতা তৈরি। জাতির নিজস্ব সাহিত্য না হলে যেটি তৈরি হওয়া সম্ভব নয় এবং সেই সাহিত্য মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সৃষ্টি হওয়াও সম্ভব নয়, যার জন্য মাতৃভাষায় লেখাপড়া হওয়াটা অত্যন্ত জরুরি। মায়ের কাছে আমি প্রথম যে ভাষা শিখেছি, যে বলটা শিখেছি, যে ভাষায় আমি মারা যাব, সে ভাষায় যদি আমাদের শিক্ষা না হয় তাহলে মাতৃভাষার সমৃদ্ধি এবং মাতৃভাষার সাহিত্যের সমৃদ্ধি ঘটবে না এবং তার দ্বারা কোনো কালচারও তৈরি হবে না। এই সহজ কথাটা যারা বুঝবেন না, আমার ধারণা যে বাংলাদেশের কালচার তারা বুঝবেন না। এবং একই কারণে তারা যেটি বুঝবেন না সেটি হচ্ছে যে ইংরেজ আমলের বাংলা 1947 সালে ভাগ হয়েছে, কিন্তু ঐতিহাসিক বাংলা ভাগ হয়নি। একইভাবে কালচারও ভাগ হয়নি। ইংরেজ আমলে সুবিধাপ্রাপ্ত একটি শ্রেণী ছিল, যে শ্রেণীর একটি কালচার ছিল এবং এই শ্রেণীর নিজেদের মধ্যে এক ধরনের ঐক্যও ছিল, কিন্তু পাড়াগাঁয়ের সাথে সেই শ্রেণীর কোনো সম্বন্ধ ছিল না। পাড়াগাঁয়ের কালচার তখন দুটি, হিন্দু কালচার এবং মুসলিম কালচার, অর্থাৎ নিজেদের অভ্যন্তরের ভেতরে এই কালচারের ক্ষেত্রে ধর্মভিত্তিক একটা ভিন্নতা ছিল। কিন্তু ভারতবর্ষের অন্যান্য জাতির সাথে পার্থক্যের ক্ষেত্রে এই ধর্মের কোনো সম্পর্ক ছিল না। এখানেই বাংলার যে কালচার, সেই কালচারের স্বাতন্ত্র্য, সেই কালচারের শক্তি। এই শক্তিতেই 200 বছরের বাংলা
58 বছর আগে ভাগ হয়ে গেছে এবং 7.5 কোটি বাঙালি তখন ঐতিহাসিক বাঙালির অংশ। এবং মনে রাখতে হবে যে সেই অংশটা বাংলার বড় অংশ। যেসব মাপকাঠিতে জাতিতত্ত্বের ধারণা তৈরি করা হয়, নির্মাণ করা হয়, সেই হিসেবে বাঙালির সংখ্যা তখনও 12 কোটি। তবুও আবুল মনসুর আহমদ 7.5 কোটি বাঙালির যে কৃষ্টি, সেটাকে আশ্রয় করেই বাংলাদেশের কালচার নির্মাণ করার প্রস্তাব করেছেন। তার ভিত্তিটা কি, যৌক্তিকতা কি, এইসব নানা দিক নিয়ে কথা বলবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আমিও এখন শ্রোতার ভূমিকায় চলে যাব। আজকের এই অনুষ্ঠানে সবিনয়ে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।